সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিটক ইনফার্টিলিটি কেয়ারের প্রথম পর্ব। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতু। দর্শক, আজ আমরা কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে। এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করব ইনফার্টিলিটির বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খুঁজতে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার পুষ্পিতা শারমিন, ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট, আইসিআরসি। ম্যাডাম, প্রথম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে অনেক কিছু জানবো, শুনবো, আশা করি দর্শকরা অনেক উপকৃত হবেন। তো প্রথমে যেটা জানতে চাইবো যে আমরা বলছি মাসিক অনিয়মিত কিংবা অনিয়মিত মাসিক, কখন আমরা বলি আসলে অনিয়মিত মাসিক? আচ্ছা, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য বাছাই করার জন্য আপনাকে ধন্যবাদ। অনিয়মিত মাসিক কিন্তু আমরা খুবই কমন, আমরা আমাদের আউটডোরে যখন পেশেন্ট দেখি তখন দেখা যায় অধিকাংশ মহিলাদের একটা কমপ্লেইন থাকে যে মাসিকটা রেগুলার হচ্ছে না বা নিয়মিত হচ্ছে না। এখন মাসিকটা আসলে অনিয়মিত কখন বলছি আমরা? মহিলাদের দেখা যায় যে বয়স থেকে মাসিকটা শুরু হয় এরপর থেকে প্রতি মাসে 28 থেকে 30 দিন পর পর মাসিক হয়। এবারে যে 24 থেকে 38 দিনের মধ্যে মহিলাদের মাসিকটি হয়ে থাকে। কারো যদি দেখা যায় যে প্রতি মাসে মাসিক না হয়ে মাসের মধ্যে দুইবার হচ্ছে, অর্থাৎ 24 দিনের আগে হয়ে যাচ্ছে, অথবা 1.5 মাস, 2 মাস, 3 মাস পরপর মাসিক হচ্ছে, তখন আমরা এই সমস্যাটিকে বলে থাকি অনিয়মিত মাসিক। এবং দেখা যায় যে প্রায় শতকরা 10% মহিলারাই অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে এসে থাকেন। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। এরপর জানতে চাইবো যে আসলে অনিয়মিত মাসিকের পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তো সেই কারণগুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বলে দিতেন। অনিয়মিত মাসিক নিয়ে যখন একটি পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা তার কিছু হিস্ট্রি নেই এবং এক্সামিনেশন করে দেখি। দেখা যায় যে কোনো পেশেন্ট বা কোনো রোগী যখন হঠাৎ করে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাচ্ছে অথবা অতিরিক্ত ওজন কমে যাচ্ছে, তখন তার মাসিকটা দেখা যায় যে নিয়মিত ছিল কিন্তু হঠাৎ করে অনিয়মিত হয়ে যাচ্ছে। এই ওজনের কারণে, ওজনের যে তারতম্য, হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত ওজন কমে যাওয়া, এ দুটোই কিন্তু মাসিক অনিয়মিত হওয়ার কারণ হতে পারে। এছাড়া দেখা যায় যে কোনো পেশেন্ট যদি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকেন বা টেনশনে থাকেন তখনও তার মাসিকটি অনিয়মিত হয়ে যেতে পারে। আবার আসি যে কিছু কিছু হরমোনাল প্রবলেম হতে পারে, হরমোনের সমস্যা, যেমন থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যাওয়া অথবা প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়া, এই সকল সমস্যায়ও দেখা যায় যে মাসিকটা অনিয়মিত হয়ে যেতে পারে। এছাড়া আরও খুবই কমন একটি সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, এমনকি কিশোরী বয়সও থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজ এবং তারপরও আসতে পারেন, সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এতে দেখা যায় যে মহিলাদের শরীরে পুরুষ হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যায়। এই অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা যখন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যায় তখনই মাসিকটা অনিয়মিত হয়ে যায়। এই সকল কারণে মাসিকটা অনিয়মিত হতে পারে। আবার অনেকে দেখা যায় যে অনিয়মিত পিল সেবন করছেন, অর্থাৎ নিজে থেকে হরমোন ট্যাবলেট খাচ্ছেন, পিলটা অনিয়মিত খাচ্ছেন। এই হরমোন ট্যাবলেটগুলো অনিয়মিতভাবে সেবনের কারণে বা হয়তো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন অনিয়মিতভাবে, সেক্ষেত্রেও কিন্তু এই মাসিকের তারতম্য বা সঠিক সময়ে মাসিক না হয়ে সেটি অনিয়মিত হয়ে যেতে পারে। খুব সুন্দর করে কিন্তু ম্যাডাম একটা কথা বললেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা বললেন, যেটা কিন্তু এখন এত বেশি কমনলি আমরা শুনি যে রোগী এসে বলে যে আমার পলিসিস্টিক ওভারিয়ান কিংবা পিসিও হয়েছে। তো এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। সবার আগে আমি একটি ভ্রান্ত ধারণা রোগীদের ভেঙে দিতে চাই যে ওনারা এসে বলেন যে ম্যাডাম আমার ওভারিতে সিস্ট হয়ে গেছে। এই পলিসিস্টিক ওভারিটার টার্মটার জন্য ওনারা বলছেন, এটি কিন্তু আসলে একটি মিসনোমার। এটা আমরা বলছি পলিসিস্টিক ওভারি, কিন্তু আসলে যখন ডিমগুলো নিজে থেকে বড় হতে পারে না হরমোনাল ইমব্যালেন্সের কারণে, তখন সেই ডিমগুলো একটি পর্যায়ের পরে আর বড় না হওয়ার কারণে ওগুলিকে এই ওভারিতে সিস্টের মতো দেখা যায় যে ডিম্বাশয়ের চারপাশে ডিমগুলো, ছোট ছোট ডিমগুলো মালার মতো সজ্জিত হয়ে থাকে। তো এই কন্ডিশনের জন্য আলট্রাসোনোগ্রামে যখন দেখা যায় যে ওভারিটা পলিসিস্টিক, প্লাস পাশাপাশি আমরা কিছু পরীক্ষা করে দেখি, আরও কিছু হিস্ট্রি দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের শরীরে যে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রাটা বেড়ে যায়, সেটার কারণে তার আরও কিছু সিমটম হতে পারে, যেমন অবাঞ্ছিত লোম হওয়া শরীরের বিভিন্ন জায়গায়, ফেসে, শরীরে, হাতে পায়ে অতিরিক্ত লোম হতে পারে। এছাড়া দেখা যায় যে চুল পড়ে যাওয়া, তৈলাক্ত ত্বক, ব্রণের সমস্যা, পাশাপাশি মাসিকটা তো অনিয়মিত হচ্ছে। আর দেখা যাচ্ছে যে এই সকল রোগীরা আমাদের কাছে বেশিরভাগ সময়ে আসছেন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে, পাশাপাশি বাচ্চা হচ্ছে না, এই সব কারণে তারা আমাদের কাছে আসছেন পরামর্শ নেওয়ার জন্য।
অসাধারণ বলেছেন ম্যাডাম। এই পর্যায়ে যেটা জানতে চাইবো যে এই যে ম্যাডাম আমরা বলছি যে অনিয়মিত মাসিক, এবং আমাদের আসলে মূল ফোকাসটা কিন্তু এই অনুষ্ঠানে হচ্ছে বন্ধ্যাত্ব কিংবা ইনফার্টিলিটি বলি সাফারটিলিটি বলি যাই বলি না কেন, এর সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই। প্রথমে যদি আমি বলি যে কিভাবে একটা প্রেগনেন্সি হচ্ছে বা কনসেপশনটা হচ্ছে, মহিলাদের স্বাভাবিকভাবে প্রতি মাসে একটি ডিম বড় হয়ে ডিম্বাশয় থেকে বের হয়ে আসে, এটিকে আমরা বলি ওভুলেশন বা ডিম্বস্ফুটন। এই ওভুলেশনটা হওয়ার পরে ডিম্বনালী ডিমটিকে ক্যাচ করে বা পিক আপ করে নেয় এবং সহবাসের সময় যে স্পার্মটা মহিলাদের শরীরে প্রবেশ করে সেটি টিউবে যাওয়ার পরে ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হওয়ার পরেই কিন্তু প্রেগনেন্সিটা বা কনসেপশনটা হচ্ছে। তো যেহেতু অনিয়মিত মাসিক যাদের, তাদের কিন্তু এই যে স্বাভাবিক প্রক্রিয়ার যে ডিম বড় হওয়া এবং ডিমটা ফুটে বের হওয়া এই সব হচ্ছে না দেখে কিন্তু মাসিকটা হচ্ছে না, যার ফলে যেহেতু ডিম বড় হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, যার কারণে দেখা যায় প্রেগনেন্সিও আসছে না। তো আমাদের কাছে মাসিক অনিয়মিত নিয়ে যেমন রোগীরা আসছেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বিয়ের আগে এই সমস্যাটাকে হয়তো খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি যে মাসিকটা অনিয়মিত হচ্ছে, আচ্ছা বিয়ে হলে মনে হয় ঠিক হয়ে যাবে। এটা আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে যে মাসিক বোধহয় বিয়ে হওয়ার পরে নিয়মিত হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে যখন তাদের কনসেপশন হচ্ছে না, তখন তারা আমাদের কাছে আসছেন এই সমস্যা নিয়ে। আর কিশোরী বয়সী মেয়েরা যে কারণে আমাদের কাছে আসেন, দেখা যায় এই অনিয়মিত মাসিকের পাশাপাশি তাদের এই যে অবাঞ্ছিত লোমটা, সেটা একটা তাদের কাছে এম্বারেসিং সিচুয়েশনের তৈরি করে, যে ওজনটা বেড়ে যায়, ফেসে অতিরিক্ত লোম হচ্ছে। তো এই সকল কারণে তখন তারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। জানতে চাইবো আসলে আমরা তো আসলে সমাধান খুঁজি, তো এই যে এতগুলো সমস্যার কথা আমরা শুনলাম যেটা কিনা আসলে ইনফার্টিলিটিও করছে, তো সেগুলো নিয়ে আপনারা চিকিৎসা করে থাকেন, তো সেটা কিভাবে করেন দর্শকদের উপযোগী করে যদি বলতেন। আচ্ছা, সবার আগে আমি বলতে চাই, যেহেতু একটু আগেই বললাম যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যে সমস্যাটা আমরা এখন খুবই কমনলি পেয়ে থাকি, এবং দেখা যাচ্ছে যে অল্প বয়সের মেয়েরা, কিশোরী বয়সের মেয়েরাই অনেক আসছে এই সমস্যা নিয়ে। এর একটি মূলত কারণ হচ্ছে যে ওজন বৃদ্ধি পাওয়া। কেন আজকাল দেখা যাচ্ছে যে খুব বেশি ফাস্টফুড প্রতি সবাই খুব বেশি ফাস্টফুড পছন্দ করছে, বাচ্চারা, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো নেই বললেই চলে, ঘরে বসেই সবাই কাজ করছে, যার কারণে ওজন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মাসিকের এই যে সমস্যাগুলো সেগুলোর আরো প্রকট আকার ধারণ করছে। তো এই সমস্যার সাথে যেহেতু আরো কিছু সমস্যা জড়িত, সেহেতু আমাদের প্রথমেই অ্যাডভাইসটা থাকে রোগীদের প্রতি যে আপনার যদি অতিরিক্ত ওজন হয়, অবশ্যই সেই ওজনটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেটি করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনি যে জীবনাচরণে অভ্যস্ত সেটিকে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনের জন্য আপনাকে একটি সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতিটা অ্যাডপ্ট করতে হবে এবং সেটা মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি সেটি কিন্তু আমাদের ওজন বৃদ্ধির জন্য মূল দায়ী। কাজে আমাদের খাবারের শর্করার পরিমাণটা কমিয়ে আনতে হবে, এবং নিয়মিত এক্সারসাইজ বা হাঁটার মাধ্যমে প্রতিদিন 30 থেকে 45 মিনিট যদি নিয়মিত হাঁটেন, তাহলে অনেক সময় কিন্তু ওজনটা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব, এবং ওজন কমিয়ে আনার পাশাপাশি সেটি কিন্তু ধরে রাখতে হবে এবং মেনটেন করতে হবে। এছাড়া আমি আরও যে সকল কারণের কথা বলেছি, যে হরমোনাল যদি কোনো সমস্যা থাকে, যেমন থাইরয়েড বা প্রোল্যাকটিন হরমোনের, তখন আমরা কিছু মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি। এছাড়া যখন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসেন আমাদের কাছে রোগীরা, তখন লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য আমরা ডিম বড় করার কিছু ওষুধ দিয়ে থাকি। ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমে ডিম বড় করে সেটাকে মনিটরিং করে আমরা একটি নির্দিষ্ট সময়ে সহবাসের জন্য পরামর্শ দিয়ে থাকি। এটাকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশন, এবং এই ওভুলেশন ইন্ডাকশন ইউজ করে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই সকল রোগীরা সফলভাবে প্রেগনেন্সি বা কনসেপশন করতে সক্ষম হন। যেহেতু এই সমস্যাটা নিরাময়যোগ্য এবং কন্ট্রোলে রাখা সম্ভব, অনিয়মিত মাসিকটা যদি আপনি সচেতন হন, আপনার স্বাস্থ্য সম্পর্কে এবং সমস্যাগুলো সম্পর্কে আপনি সচেতন হন, তাহলে কিন্তু সমাধান অনেক অংশেই সম্ভব। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে যে কথাটি আমি বললাম যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এখন অনেক বেড়ে গেছে, কিন্তু আশার কথা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগীদের কিন্তু ডিমের পরিমাণ অনেক বেশি থাকে, কাজে তারা কিন্তু একটা দীর্ঘ সময়কাল পর্যন্ত প্রজননে সক্ষম থাকেন। কাজে আপনি যদি একটা সুস্থ জীবনযাপন করেন বা সুশৃঙ্খলভাবে আপনার লাইফস্টাইলটাকে আপনি মডিফাই করে ওজনটাকে নিয়ন্ত্রণ রাখেন, অথবা যদি ওজন খুব বেশি কম হয় সেটিকে একটা অপটিমাম পর্যায়ে রাখা এবং হরমোনাল ইমব্যালেন্সগুলোকে ঠিক রাখা যায়, তাহলে অনেক সময় দেখা যায় পিরিয়ডটা নিজে থেকেই নিয়মিত হয়ে যায় এবং অল্প কিছু চিকিৎসার মাধ্যমে আসলে প্রেগনেন্সি সম্ভব হয়। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বলবেন।
দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক আপনারা আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। আর যদি বন্ধ্যাত্ব সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে একজন বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন এবং আপনার কিশোরী মেয়েটির প্রতি খেয়াল রাখবেন যে সে কিভাবে তার জীবনযাত্রাকে অ্যাডপ্ট করছে, যাতে ভবিষ্যতে সে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম যে অনিয়মিত মাসিকের অনেক কারণ রয়েছে, সেই কারণগুলোর সাথে সাবফার্টিলিটি কিংবা ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তার সমাধানও কিন্তু রয়েছে, আমাদের দেশেই রয়েছে। তাই সমাধান নিয়ে সকলেই সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করব, সুস্থ শিশু পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, মেডিটকের সাথেই থাকুন, ইনফার্টিলিটি কেয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।